এবং প্রত্যেকবার যখন আমরা 4, 5, 10 বার যখন সলভ করতেছি ওই সেম কাজই করে যাচ্ছি, এটা কিন্তু আমার বিন্দু মাত্র কোনো লাভ হচ্ছে না। এই কোশ্চেনটা সলভ করে আমার বিন্দু মাত্র কোনো লাভ হচ্ছে না। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমরা আলোচনা করব এগ্রিকালচার গুচ্ছ এক্সামের স্ট্র্যাটেজি নিয়ে। প্রত্যেকটা এক্সাম চিন্তা করবা, ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, কৃষিগুচ্ছ, তারপর আমাদের জিএসটি, সবগুলার এক্সাম স্ট্র্যাটেজি সেম, সবগুলার কথাবার্তাও সেম, সবগুলাতেই তোমাকে বলবো আগে এক্সাম দাও, এই দাও, ওই দাও, সব সেম। সো এটাও ভিন্ন ধারার কিছু না, ঠিক আছে? সো আমার ফার্স্টে আগে আসতে হবে যে আসলে যে মানুষটা পড়ালেখা করলো, পড়ালেখা যে করে নেই সে এগুলার বাইরে, সিলেবাসের বাইরে। আসলে যে পড়াশোনা করলো সে কেন চান্স পাইলো না, তার কেন, ভাগ্য অবশ্যই একটা ব্যাপার, এবং তার আসলে কোথায় ঘাটতিটা আছে এটা তো আমাদের দেখতে হবে। তার ঘাটতি মূলত এই 5 জায়গার মধ্যে যে কোনো একটা। আমার নিজের অ্যাডমিশন সিচুয়েশন, স্টুডেন্ট সব মিলায় আমার বিবেচনায় যে এই 5টা কারণের একটা কারণে স্টুডেন্টদের চান্স হয় না। সেটা হচ্ছে, দেখো, কনফিডেন্স না থাকা। আমি অনেক পড়তেছি, লাস্টে ভয় পাচ্ছি, আমার কনফিডেন্স নাই যে আমি হয়তো কিছু করতে পারবো না। আমি এক্সামের আগের রাত পর্যন্ত ঠিক ছিলাম, এক্সাম হল যেতে যেতে আমার ভয় লাগতেছে, আমি এক্সামে কিছু করতে পারবো না, হাত ঘামতেছে, কোথায় কি দিয়ে শুরু করব কিচ্ছু বুঝতে পারতেছি না। সো সেখানে একটা মারপ্যাচ গোজামিলের একটা অবস্থা সৃষ্টি হয়, এই কারণে আমার চান্সটা হয় না। আর এক ধরনের শ্রেণী মানুষ আছে যারা হচ্ছে ওভার কনফিডেন্ট। ঠিক আছে, আমার মার্কারের কালি শেষ। তাহলে ওভার কনফিডেন্ট, ঠিক আছে, এই ধরনের মানুষেরও চান্স হয় না যে আরে আমার তো চান্স হইছে, আমি তো পড়ছি, যা পড়ছি লাস্টে একটু দেখলাম বা সেটাও দেখলাম না, এই ধরনের মানুষেরও চান্স হয় না। দ্বিতীয় মানুষ কোশ্চেন ব্যাংক সলভ না করা, এইটাতে অবশ্য তোমরা নাকচ করবে যে কোশ্চেন ব্যাংক তো সবাই সলভ করি। এই শ্রেণীতে কোশ্চেন ব্যাংক সলভ না করা মানুষ আছে, শুধু বই পড়ে, বোর্ড বই। আরেকটা শ্রেণীর মানুষ আছে কোশ্চেন ব্যাংক আসলেই সলভ করে, কিন্তু সলভ করার টেকনিকটা জানে না। এখানে তাদের কথাটাই লেখা আছে কোশ্চেন ব্যাংক সলভ না করা। ধরো তুমি একটা অধ্যায়ের কাজ ক্ষমতা শক্তি, তুমি এখানে অধ্যায়টা করতেছো, এখানে কিন্তু আরেকটা ভুল করে যে কোশ্চেন ব্যাংক শুধু মূল একটা পুরা যেটা কোশ্চেন ব্যাংক আছে ওটা সলভ করে। ধরো তুমি কৃষিগুচ্ছের জন্য করতেছো, একবারে সালের কোশ্চেন সলভ করতেছো শুরু থেকেই, এইটা করা যাবে না। তোমার অধ্যায় ভিত্তিক আগে আগাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, অধ্যায় ভিত্তিক তুমি ধরো কাজ ক্ষমতা শক্তির করতেছো, এবং শুরু থেকে কোশ্চেন ব্যাংক সলভ করার নিয়ম কি, যে মার্ক করে করে সলভ করা। যে ধরো তোমার একটা তুমি ইজিলি পারতেছো, ওটা তুমি ওইখানেই পেন্সিল দিয়ে দাগায় দাও, বা তুমি একটা ওএমআর শিট নাও, ওই ওএমআর শিটের মধ্যে দাগায় ফেলো, এটা তো জানি। এবং কিছু কোশ্চেন এমন কিন্তু থাকে যেগুলো আমরা সহজে পারি না, বা যে কোশ্চেনগুলোতে আমার সমস্যা হয়, ওই কোশ্চেনগুলো করি কি, আমরা ওই উত্তরটা দেখি শুধু যে কিভাবে করে দিছে, ও এটা তো এইভাবে, আচ্ছা ঠিক আছে, কিন্তু ওইটা আমরা খাতায় করলাম না, এবং ওই জিনিসটাকে আমরা কোনো রকম মার্ক করলাম না। এবং প্রত্যেকবার যখন আমরা 4, 5, 10 বার যখন সলভ করতেছি ওই সেম কাজই করে যাচ্ছি, এটা কিন্তু আমার বিন্দু মাত্র কোনো লাভ হচ্ছে না। এই কোশ্চেনটা সলভ করে আমার বিন্দু মাত্র কোনো লাভ হচ্ছে না। তুমি যে কোশ্চেনটা পারতেছো না, যে কোশ্চেনটা পারলা না, না পারার তো কারণ আছে, হয় তোমার থিওরিতে সমস্যা বা তোমার প্রবলেম সলভ করতে সমস্যা। এই দুই সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা তোমাকে বের করতে হবে, এবং যদি তোমার প্রবলেম সলভের সমস্যা হয় তোমার ওটা খাতায় 2-3 বার লিখে প্রবলেমটা সলভ করতে হবে। যদি থিওরিতে সমস্যা হয় ওই থিওরি বেস তোমাকে ইউটিউবে সার্চ করে দেখতে হবে, অথবা এখন তো তোমার হচ্ছে গুগলে স্ক্যানার আছে, তোমার ছবি তুলে সার্চ করলে ডিরেক্টলি থিওরি সব কিছু চলে আসবে, ওই জিনিসের থিওরি ভালো মতো জানা। ইংলিশে সমস্যা হইলেও ওই যে ইংলিশটা আসবে ওটাকে বাংলায় কনভার্ট করে দেখে নাও। এখন সবকিছু ইজি, যে ওই থিওরিটা তুমি ওইভাবে ক্লিয়ার করলা। তোমার যে পার্সোনাল টিচার না থাকে, যে টিচার থাকে তাহলে তো হইলই, টিচারের কাছে দেখাই নিলা। সো এইভাবে আসলে একটা কোশ্চেন ব্যাংক সলভ করতে হয়, যে যেন আমার আগা টু গোড়া কোনো প্রবলেম না হয়। দ্বিতীয়ত আর একটা, যে ধরো কোনো একসাথে অনেক হার্ড কোশ্চেন আসে না, হ্যাঁ, আমার হচ্ছে আমি যখন ইঞ্জিনিয়ারিং প্রফেশনে ছিলাম ওখানে কিছু কোশ্চেন আমার ছিল কিউবের মধ্যে দিয়ে হচ্ছে রোধ টোধ, ওইটা আমি করিই নাই কখনো। এখন এসে আমি ভার্সিটিতে এসে যখন ওই টাইপের ম্যাথ ছিল তখন সলভ করছি, কিন্তু তখন ওটা আমার এত কঠিন লাগতো করিনি, যে ওটা স্কিপ দিয়ে, ওটা আমার মাথাটাই ঢুকতো না এই থিওরিটি কোনো কিছুই। তা ঠিক আছে, ওটা বাদ, ওটা যেরকম তোমাদের এরকম হয় সেই জিনিসটা বাদ। তাহলে কোশ্চেন ব্যাংকটা আসলে এইভাবে সলভ করতে হয়। দ্বিতীয় হচ্ছে এক্সাম না দেওয়া, এটা একটা মূল কারণ যে আমার এক্সাম না দেওয়া। ঠিক আছে, এক্সাম আমি কখন দিচ্ছি, যে যখন দেখা যাচ্ছে আমার এক্সামের আছে 1-2 দিন বাকি, তখন 2টা এক্সাম দিয়ে দিলাম। এক্সাম না দেওয়া এটা একটা কারণ, যে আমার শুরু থেকে যখন আমার পরীক্ষাটা হয়েছে, আমার হচ্ছে দেখা যাচ্ছে উইকলি হয়েছে, ডেইলি এক্সাম হয়েছে, এগুলো আমরা দেই নেই, এটা একটা বিপুল পরিমাণে ঘাটতি সৃষ্টি হয়েছে। এই ঘাটতিটা কখন মোটানো যাইত, যখন তোমার পরীক্ষার হয়তো 8-10 দিন বাকি আছে, 8-10 দিন আগ থেকে রেগুলার 2টা করে এক্সাম দাও। ধরো 7 দিন বাকি আছে, রেগুলার 2টা এক্সাম, 14টা এক্সাম,
এবং 14টা এক্সাম কিসে, ওএমআর শিটের মধ্যে ভালো মতো দেয়া, ঠিক আছে? 14টা এক্সাম ওএমআর শিটের মধ্যে ভালো মতো দেয়া, যেভাবে এক্সাম হয় সেভাবেই দেয়া, তাইলে কিন্তু এক্সামটা তোমার পুরোপুরি কাজে লাগতেছে এবং তুমি বুঝতেছো তোমার কোথায় ভুল হচ্ছে এবং যেই ভুলগুলো হচ্ছে এই ভুলগুলো তুমি ভালো মতো সলভ করতেছো। তারপরে ম্যাক্সিমাম ভুলগুলো স্কিপ করে যাও, এটা তো বললাম যে এই যে কোশ্চেন ব্যাংকে ম্যাক্সিমাম ভুলগুলো আমরা হয় স্কিপ করে যাই, নাহলে জাস্ট সলিউশনটা দেখি, এটাই কোশ্চেন ব্যাংকের মধ্যেই ছিল। বা এই এক্সাম দিয়ে তুমি যে ভুলগুলো করতেছো ওই ভুলগুলো পরবর্তীতে শুধরায় না নেওয়া, ঠিক আছে? তারপরে আসা হচ্ছে এক্সাম হল স্ট্র্যাটেজি বা এমসিকিউ স্ট্র্যাটেজিটা। এমসিকিউ স্ট্র্যাটেজি আসলে কি ভাই? এমসিকিউ স্ট্র্যাটেজি কিছুই না, এমসিকিউ স্ট্র্যাটেজি হচ্ছে তুমি আসলে এতগুলো যে এক্সাম দিছো, তুমি যদি এক্সামই না দাও তুমি তো কখনো জানবা না যে তোমার কোনটা দিয়ে শুরু করলে ভালো, কোনটা তোমার স্ট্রেংথ, কোনটা তোমার উইক। সবসময় এক্সামের মূল কারণ হচ্ছে স্ট্রেংথ দিয়ে শুরু করা, যেটা তোমার স্ট্রেংথ আছে। তুমি যদি একটু লো কনফিডেন্স নিয়েও যাও, তুমি যদি তোমার যেটাই ভালো আছে, স্ট্রেংথ আছে, সো ওইটা দেখাচ্ছে একটু টাফ কোশ্চেন হলো তোমার জন্য কিন্তু মোটামুটি পারার মতো, যেটা অন্যরা পারবে না। সো তুমি যখন ওটা পারতেছো, তুমি যদি 25টা এমসিকিউ বা 20টা এমসিকিউর মধ্যে যদি তুমি 12 থেকে 13টাও দাগাইতে পারো এবং 2টা যদি কনফিউশনেও দাগাও, তখন দেখা যাবে যে তোমার কিন্তু একটা কনফিডেন্স বিল্ড আপ করবে এবং পরবর্তীতে তুমি যে কোনো কঠিন কোশ্চেনে যাও, তখন সেই কঠিন কোশ্চেনগুলো তোমার কিন্তু সলভ করা মোটামুটি ইজি হবে, কারণ তোমার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়েছে। এবং পরবর্তীতে তোমার এরকম কোনো কিছু কোশ্চেন থাকে না যে যেখানে হচ্ছে ক খ ক খ, ক খ হবে না গ ঘ হবে, এরকম কনফিউশন, এই কনফিউশনগুলোর ক্ষেত্রেও দাগাই দিয়ে এই কনফিডেন্সটা তোমার অনেক কাজে লাগে। বুঝা গেছে? তো ওই জায়গাগুলো ইয়া করা। তবে এক্সামের মধ্যে কয়েকটা রান দেওয়া এমসিকিউতে, যে কয়েকটা রান দিব, যে প্রথম রানের মধ্যে কয়েকটা সলভ করব, দ্বিতীয় রানে কয়েকটা সলভ করবো, আর যদি সম্ভব হয় তৃতীয় রান যদি দেওয়ার সম্ভব হয়, সময় থাকে, তখন ওখানে কিছু সলভ করব। এবং শুরুতেই সহজ দিয়ে শুরু করা এবং সেখানে আমার যে প্রবলেমগুলা ফেস করতেছে ওগুলাতে একটু মার্ক করে রাখা, এগুলো পরবর্তী রানে সলভ করার মধ্যে, ঠিক আছে? এই স্ট্র্যাটেজি কখন বুঝবো, তুমি যখন এক্সাম দেবে বেশি করে, ঠিক আছে? আচ্ছা, এইগুলার বাদ দিয়েই তোমার কি আছে, এগ্রি গুচ্ছ। এগ্রি গুচ্ছতে আমরা এখন কিভাবে পড়বো ভাই? শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে যেটা তোমার সবসময় মনে রাখতে হবে, যে এক্সামে আসুক না কেন, শেষ মুহূর্তে, মানে শেষ মুহূর্তে বলতে কখন বোঝাই, আছে 5 থেকে 6 দিন, সেই 5 থেকে 6 দিনে তোমার ভুল করা যাবে না যে এখন ভুলেও সব পড়তে যাব না। মানে আমরা সবকিছু, তোমার ধরো একটা চ্যাপ্টার ফুললি কমপ্লিট হয় নাই, সেই চ্যাপ্টারটা তুমি এখন পড়তে যাবা না, অথবা সেই চ্যাপ্টার যদি পড়াই লাগে, গেলে দেখা গেল খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা, সেখান থেকে যে দেখো কোন জায়গা থেকে কোশ্চেন আসছে, ওই অধ্যায়ে তুমি 1 থেকে 2টা টপিক এখন পারলে 1 থেকে 2 ঘন্টায় সলভ করতে পারো। তাছাড়া দরকার নেই যে এখন ভুলেও কিছু পড়তে পারো। যা পড়ছি অনেক সময় পাইলাম তো ভাই, যা পড়ছি তুমি নিজের মধ্যে একটু কনফিডেন্স রাখো যে যা পড়ছি এখন সেইটা দিয়ে আমি এক্সাম দেওয়ার চেষ্টা করি, সেইটার মধ্যে আমরা কি দেবো, এক্সাম দিব, সবকিছু করব, ঠিক আছে? তারপর সে কোশ্চেন ব্যাংক হালকাভাবে নিব না, যে এখন এগ্রি করছে শেষের দিকের এক্সামগুলো কি হয়, যে আমি তো এতদিন ঢাকা ভার্সিটি কোশ্চেন সলভ করছি, আমি তো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সলভ করছি, মেডিকেল কোশ্চেন সলভ করছি, সো আমার এখন কি আর কোশ্চেন সলভ করব? এগ্রি গুচ্ছের কোশ্চেনটা কিন্তু কোশ্চেন ব্যাংক কিন্তু কিছুটা আলাদা, কারণ দেখো এখানে কিন্তু বায়োলজিতে 30 মার্কস দিচ্ছে এবং এদের বায়োলজি কোশ্চেনের প্যাটার্নটাও কিন্তু মেডিকেল থেকে কিছুটা ডিফারেন্ট। যদি মেডিকেল স্টুডেন্ট এখানে কিন্তু 100%ই পারবে, ঠিক আছে? অনেকটাই তারা পারবে, যেটা অন্য কেউ পারবে না, কিন্তু কিছুটা ডিফারেন্ট, ঢাকা ভার্সিটি থেকে কিছুটা ডিফারেন্ট, জাহাঙ্গীরনগর থেকে কিছুটা ডিফারেন্ট, ঠিক আছে? সো তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংকটাকে হালকাভাবে নিব না, কোশ্চেন ব্যাংকটা আমরা দেধারসে যতদিন এগ্রি গুচ্ছ ছিল সেই কোশ্চেনগুলো প্লাস পার্সোনাল যে আমাদের হচ্ছে এবার কি বাউ কোশ্চেন করবে, বাউর কোশ্চেনগুলো ভালো মতো সলভ করা, ঠিক আছে? অন্যান্য কোশ্চেন না পারি বা পারি, ঠিক আছে? এই কোশ্চেনগুলো আমার খুব ভালো মতো সলভ করতে হবে এবং যেই প্রবলেমগুলো এখানে বললাম, যে যেই প্রবলেমগুলো ফেস করতেছি, আজকে থেকে শুরু করে ঈদের ছুটি শেষ, এখন ভালো মতো পড়াশোনা করো, গ্রামের বাসায় থাকলে চলে আসো নিজ বাসায়, ঠিক আছে? আচ্ছা, মানে এক্সাম রেগুলার ইন ওয়েমার শিট, এক্সাম আমরা এখন দিচ্ছি কি, এক্সামগুলো আমরা যে বিভিন্ন অ্যাপের মধ্যে দিচ্ছি না, এই এক্সামগুলোতে দেখা যাচ্ছে যে ঠিক আছে আমরা প্রবলেম যেগুলো হচ্ছে ফেস করতেছি, টাইম ধরে এক্সাম দিচ্ছি, কিন্তু ওয়েমার পূরণ করা আর তুমি টিপে চেপে যে তুমি ইনপুট দিচ্ছ কোনটা অপশন কি, এইটা কিন্তু এক জিনিস না, এটা আকাশ আর জমিন পার্থক্য, ঠিক আছে? তোমার আমি বলতেছি না তুমি ওই এক্সামগুলো দিবা, কারণ ওখানে তুমি অনেক জনের মধ্যে যাচাই করতে পারতেছো নিজেকে, ঠিক আছে? ওই এক্সামটাও দিবা, ওই এক্সামগুলো দিবা, যত জায়গায় পারো এক্সাম দাও, সামনাসামনি নিজের যে কোচিং আছে সেই কোচিং এক্সাম দাও, এটা সবচেয়ে ভালো। যে তোমার ভালো কোনো কোচিং থেকে সামনাসামনি যেখানে কম্পিটিশন হচ্ছে ভালো, ওই এক্সামে ওইখানে তুমি এক্সাম দাও। পাশাপাশি নিজে ওয়েমার শিট কিছু কিনে রাখো, যে দিনের একটা টাইম রাখো, যে যখন ঘুমাইতে যাবা তার আগে বা বিকালবেলা, যে টাইমটা খুব বেশি পড়াশোনা করতেছো না, ওই টাইমটার মধ্যে তুমি 2টা এক্সাম দাও প্রত্যেকদিন বা একটা এক্সাম দাও, ঠিক আছে? ওয়েমার শিট নিয়ে টাইম ধরে কোনো একটা এক্সাম দাও, অথবা তুমি কোনো একটা সালেরই এক্সাম দাও, ঠিক আছে? কোনো একটা সালেরই এক্সাম দাও, ধরো তুমি হচ্ছে 23-24-এর এক্সাম দিলা, বা এর কোনো একটা সালের কোশ্চেন দিলা, এক্সাম দিলা, এবং সেটা ওয়েমারে দাও, তখন কি তোমার ওয়েমারটা যে পূরণ করতে যায় সময়টা, এটা তুমি মোটামুটি খাপ খায়া যাইতে পারবা। সো
এই হচ্ছে একটা ওভারঅল স্ট্র্যাটেজি একটা যে কোনো এক্সামের জন্য, এগ্রিও তার বাইরে না, ঠিক আছে। সো আমার যে ভুলগুলো, এই ভুলগুলো আমাকে শুধরাইতে হবে, তাহলে আমরা চান্স পাইতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। এবং এই স্ট্র্যাটেজিটা আমরা ফলো করার চেষ্টা করবো, প্রত্যেকেরই স্ট্র্যাটেজি থাকে, তোমরা জাস্ট পড়াশোনার বাইরে যাইও না, একটা এই লাইনগুলোর মধ্যে থেকে পড়াশোনা করার চেষ্টা করো, ইনশাল্লাহ আশা করি তোমাদের এবার একটা সিট কাভার হবে। এবং আরো এক্সাম আছে, যদি এক্সামের সিট এবারও কিছু না হয় হতাশ হয় না ভাই, শেষ পর্যন্ত লেগে থাকো, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।